হ্যালো ভিউয়ার্স, এই গল্পের সিজন 1টি আগে আপলোড করা হয়েছিল। এখন সিজন 2 আপলোড করা হলো। তো যারা যারা সিজন 1টি শুনেননি অবশ্যই শুনে নেবেন। লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। জ্ঞান ফেরার পর প্রিন্স আবিষ্কার করলো সে একটা অচেনা রুমের ভেতর বিছানায় শুয়ে আছে। মনে হচ্ছে হসপিটালে আছে সে। তার শরীরের খুব কাছেই তার বয়সী একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটি পরম নির্ভরতায় প্রিন্সকে জড়িয়ে ধরে গভীর ঘুমে মগ্ন। প্রিন্স স্তব্ধ হয়ে শুধু চেয়ে রইল, বুঝতে পারল না এই মেয়েটি কে, আর সে এখানে এলো কি করে। এই মেয়ে, কে তুমি? আমাকে জড়িয়ে ধরেছো কেন? আর আমি কে? আর আমি এখানে কিভাবে আসলাম? প্রিন্সের কথা শুনে মেয়েটি চমকে উঠল। মুহূর্তেই সে তাকে জড়িয়ে ধরার বাঁধন আলগা করে দিল এবং দ্রুত সরে গিয়ে বিছানায় বসলো। তোমার কখন জ্ঞান ফিরেছে? আমি কে? আর আমি এখানে কেন? আর তুমি কে? তোমার কিছু মনে পড়তেছে না? তুমি কে? না, আমার মাথাটা এমন ব্যথা করছে কেন? আর তুমি কে? প্রিন্স মনে হয় ওর সব স্মৃতি ভুলে গেছে। ওর কিচ্ছু মনে নেই। ওকে অন্য নামে পরিচয় দিতে হবে। কি হলো? আমি কে বলেন? আর আপনি কে? তুমি জিহাদ, আর আমি তোমার বউ রিমি। আমার বউ মানে? আমি বিয়ে করলাম কবে? আর আমার মাথাটা এমন ব্যথা করছে কেন? তুমি অসুস্থ, শুয়ে থাকো। আমার কি হয়েছিল? আমি এই হসপিটালে কেন? তুমি অ্যাক্সিডেন্ট করছিলা, আর তোমার 1.5 বছর পর জ্ঞান ফিরেছে। আমার অ্যাক্সিডেন্ট কবে হলো? আমার তো কিছু মনে পড়তেছে না। আমার মাথাটা এমন ব্যথা করতেছে কেন? তুমি অসুস্থ, শুয়ে থাকো। আমি তোমার জন্য ওষুধ আর খাবার নিয়ে আসি। রিমি চলে গেল। কিছুক্ষণ পর সে খাবার আর ওষুধ নিয়ে ফিরল। প্রিন্সকে সে নিজ হাতে খাবার খাইয়ে দিল এবং ওষুধগুলো খাইয়ে দিল। এরপর সে খাবারের প্লেট আর ওষুধগুলো যথাস্থানে রেখে দিয়ে আসলো। আচ্ছা, আপনি আমাকে ওই সময় জড়িয়ে ধরলেন কেন? আমি আমার স্বামীকে জড়িয়ে ধরবো না তো কাকে জড়িয়ে ধরবো? আমি আপনার স্বামী মানে? আমি বিয়ে করলাম কবে? আমার তো কিছুই মনে পড়তেছে না। অনেক আগেই আমাকে বিয়ে করেছো, আর তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তোমার মাথায় হালকা প্রবলেম হয়েছে, তাই তুমি কিচ্ছু বুঝতে পারছো না। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল কবে? আমি তো জানি না। 1.5 বছর আগে আমি আর তুমি একটা গাড়িতে করে যাইতেছিলাম, তখন আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার কোনো ক্ষতি না হলেও তোমার বেশি ক্ষতি হয়, তাই তুমি কোমায় চলে যাও, আর আজ তোমার জ্ঞান ফিরল। আপনাকে দেখে বোঝা যাচ্ছে এটা মিথ্যা কথা। এই রে, এটা প্রিন্স কিভাবে বুঝে গেল? না, প্রিন্সকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না। কি হলো? আপনি কথা বলতেছেন না কেন? আমি তোমার বউ, আর তোমার বউ কি তোমাকে কখনো মিথ্যা কথা বলবে? তুমি এখন শুয়ে থাকো, তো তোমার মাথা ব্যথা চলে যাবে। হুম। প্রিন্স বিছানায় শুয়ে পড়ল। সে শুয়ে পড়ার সাথে সাথে রিমি আবার তার বুকের ওপর মাথা রেখে শুয়ে পড়ল। এ কি? আপনি আমার বুকে শুতেছেন কেন? আপনি প্রথমে আমার বুকে মাথা দিয়ে শুয়েছিলেন, আর এখন আবারও শুয়ে থাকতেছেন কেন? কেন? আমি আমার বরের বুকের ওপর শুলে তাতে কি হইছে? রিমি প্রিন্সের নাক টেনে দিয়ে বলল, আমি কবে বিয়ে করলাম আপনাকে? আমি তো কিছুই বুঝতেছি না। তুমি পেশা নিও না, চুপচাপ শুয়ে থাকো, তোমার মাথা ব্যথা চলে যাবে। আর বেশি কথা বলে তোমার মাথা ব্যথা বেড়ে যাবে। আর এখন ঘুমিয়ে পড়ো, আর বিকালে আমরা ঘুরতে যাব। আমি একটু আসি এখন। হুম। রিমি চলে গেল আর প্রিন্স ঘুমিয়ে গেল বিকালে। প্রিন্স, তুমি এমন করতেছো কেন? আমার পুরো কথাটা তো শোনো নাবিলা। নাবিলা মেয়েটা কে? আর ওর সাথে প্রিন্সের কি সম্পর্ক? রিমি মনে মনে বলল, নাবিলা, আমার পুরো কথাটা শোনো। আমি তোমাকে সব খুলে বলতেছি। নাবিলা! চিৎকার দিয়ে প্রিন্সের ঘুম ভেঙে গেল। প্রিন্স বিছানায় শোয়া থেকে দ্রুত উঠে বসলো এবং জোরে জোরে হাঁপাতে লাগলো। কি হলো তোমার জিহাদ? কি হয়েছে বলো? দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। রিমি তাড়াতাড়ি পানি নিয়ে আসলো। আবির পানি খেয়ে নিল। কি হয়েছে তোমার? তুমি এমন করছিলা কেন? আমি একটা খারাপ স্বপ্ন দেখতেছিলাম। মানুষ রাতে স্বপ্ন দেখে, আর তুমি দিনে স্বপ্ন দেখছো? সত্যি, আমি একটা খারাপ স্বপ্ন দেখছি। আচ্ছা, কি স্বপ্ন দেখেছো বলো?
আর তুমি নাবিলা নাবিলা করতেছিলে কেন? আমি দেখতেছিলাম দুইটা লোক আমাকে আরেকটা ছেলেকে বেঁধে রাখলো। ছেলেটাকে আমার চেনা চেনা লাগলো, কিন্তু মনে করতে পারছি না। দুইটা মেয়ে আরেকটা লোক এসে একটা ছেলেকে মেরে ফেললো, আর মেয়েটা আমাকে মেরে ফেলবে। তাই আমার বুকে বন্দুক ধরলো। আমি মেয়েটাকে বলতেছি, নাবিলা আমার কথা শোনো, কিন্তু মেয়েটা আমার কোনো কথা না শুনেই আমাকে গুলি করে দেয়, আর আমার ঘুম ভেঙে যায়। প্রিন্স, তোমার সাথে এগুলো কি ঘটতেছে? আমি কিছুই বুঝতেছি না। এই, তুমি এখনই আমাকে কি নামে ডাকলে? কই, কি নামে ডাকছিলাম? ওই যে প্রিন্স নাকি কি নামে ডাকলে? স্বপ্নে দেখা লোকগুলো আমাকে প্রিন্স বলে ডাকছিল। প্রিন্সের স্মৃতি ফিরে আসতেছে। প্রিন্সে যদি শীতে ফিরে আসে, আমাকেও ছেড়ে চলে যাবে। কি হলো বলো? প্রিন্স কে, আর নাবিলা কে, আর তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আমি কই চিন্তিত? আর প্রিন্স আর নাবিলাকে আমি কিভাবে জানবো? তাহলে তুমি ওই নামটা দিয়ে আমাকে ডাকলে কেন? আমি কই ডাকলাম? আমি তো তোমাকে জিহাদ বলেই ডাকলাম। তাহলে কি আমি ভুল শুনছি? হতে পারে। কিন্তু আমি এগুলো স্বপ্নে কি জন্য দেখতেছি সেটা তুমি জানো? আমি জানি না কি তুমি স্বপ্নে কি না কি দেখেছো। আর তোমার মনে হয় বেশি চাপ নিতেছো, তাই এমন হইতেছে। বেশি টেনশন করো না, এখন চলো বাইরে থেকে ঘুরে আসি। হুম। প্রিন্স আর রিমি ঘুরতে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। তবে একটা বিষয় প্রিন্সের নজরে এলো, রিমির বাসায় সে ছাড়া আর অন্য কেউ থাকে না। তোমার বাসায় তুমি ছাড়া অন্য কাউকে দেখতেছি না কেন? আমার বাসায় আর কাউকে দেখবেও না। কেন, কি হয়েছে? কারণ আমার বাসায় আমি ছাড়া অন্য কেউ থাকে না, কারণ আমার এই দুনিয়াতে আর কেউ নেই। হুম, সরি। আচ্ছা, তুমি কি করো? কেন, তুমি জানো না? না, আমার তো কিছু মনে পড়তেছে না। আমি ডাক্তার। এখন ঘুরতে চলো। হুম। প্রিন্স আর রিমি একটা পার্কে ঘুরতে গেল। তারা দুজনে পার্কে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পর তারা একটা বেঞ্চে গিয়ে বসলো। তখনই রিমি বলল, আইসক্রিম খাবা? কিন্তু আমার কাছে কোনো টাকা নেই, আমার কোনো টাকার খবরও নাই। আমি তোমার কাছে কোনো টাকা চাইছি? টাকা আমার কাছে আছে, আমি টাকা দেব। আচ্ছা দাও, নিয়ে আসি। তুমি যাবে মানে? তুমি কোথাও যাবে না। আমি আইসক্রিম নিয়ে আসতেছি, তুমি এখানে বসো। তুমি কেন যাবে? আমি গেলে কি হবে? তুমি যাবে না বলছি, যাবে না। এখানে বসো, আমি আইসক্রিম নিয়ে আসতেছি। হুম। রিমি কিছু দূর এগিয়ে আবার প্রিন্সের কাছে এসে বলল, এখান থেকে কোথাও যাবে না তো? আমি আবার কই যাব? না, এখানে বসো। এখান থেকে কোথাও যাবে না, এবং এখান থেকে এক পাও নড়বে না, ওকে? আচ্ছা ঠিক আছে, কোথাও যাব না। হুম, আমি না আসা পর্যন্ত এখানেই বসে থাকবে। আচ্ছা ঠিক আছে, বলছি তো কোথাও যাব না। হুম। রিমি আইসক্রিম আনতে চলে গেল আর প্রিন্স একা একা বসে রইল। ঠিক তখনই কিছু লোক তার সামনে এসে দাঁড়ালো। ভাই, আপনি বেঁচে আছেন? আমরা জানি ছদ্মবেশী মাফিয়া কিং প্রিন্স আমাদের ভাই কখনো মরতে পারে না। কে আপনাদের ভাই, আর কে প্রিন্স? আপনারা কে? ভাই, আপনি আমাদের চিনতে পারছেন না? আমি লাবু, আর ও সাগর আপনার লোক। আর এগুলো সব আপনার লোক। আপনি না চেনার ভান করতেছেন ভাই। আপনি আমাদের সাথে মজা করতেছেন। আপনাদের সাথে মজা করব কেন? ভাই, এসব কথা বাদ দেন। এখন বলেন আপনি যশোরে কেন? রানা ভাই আর রাজু ভাই ওই দিন বলছিল আপনারকে আর রাহাত ভাইকে নাকি গুন্ডারা মেরে ফেলেছে, কিন্তু আমাদের বিশ্বাস হয়নি, কারণ আমাদের দলের ক্যাপ্টেনকে কখনো কেউ মারতে পারে না। রানা ভাই আর রাজু ভাই ওই দিন আমাদের আরও বলেছে আপনি নাকি মারা যাওয়ার সময় রানা ভাইকে আর রাজু ভাইকে বলেছেন নাবিলা আর নেহাকে বিয়ে করতে, আর আপনার সব টাকা ওদের দিয়ে দিয়েছেন, আর ওদের দুজনকে নাকি আমাদের গ্যাং চালাইতে বলেছেন। আপনার আর রাহাত ভাইয়ের মৃত্যুর খবর টিভিতে দেখানোর কয়েকদিন পর নাবিলা রানাকে আর নেহাকে আবার রাজুকে বিয়ে করেন, আর ওরা আপনার সব টাকা খরচ করছে। আর ছদ্মবেশী মাফিয়া গ্যাংয়ের নেতৃত্ব দিচ্ছে রাজু ভাই আর রানা ভাই। নাবিলা আর নেহা ভাবিকে আমাদের কেমন সন্দেহ লাগছে, তাই আমরা ওদের কথা বিশ্বাস করি নাই, কারণ আমাদের বিশ্বাস প্রিন্স ভাইকে কোনো গুন্ডাদের মারা সম্ভব না।
আর রাহাত ভাইকে মারার তো দূরের কথা, আপনার ভয়ে তার গায়ে হাত দিতেও ভয় পাবে। আমি আর সাগর মিলে সব লোক নিয়ে আপনাকে সব জায়গায় খুঁজে আজকে আপনারে পাইছি ভাই। বলেন ওই দিন কি হয়েছিল? ওখানে গিয়ে রানা আর ভাই আর রাজু ভাই ওই দিন কিছু একটা করেছে আমি জানি, সাথে নাবিলা আর নেহা ভাবিও শেয়ারে ছিল। ভাই বলেন ওই দিন কি হয়েছিল? আপনি যশোরে আসলেন কিভাবে? আর আপনি এতদিন কই ছিলেন? ভিউয়ার্স, এই রহস্যটা কিছুক্ষণ পরেই সমাধান হয়ে যাবে। গল্পের সাথে থাকুন। গল্পটির মোড় ভালো লাগলে এখনই কমেন্ট ও মতামত জানিয়ে দিন। আপনারা কোন প্রিন্স আর কোন নাবিলা, রানা, নেহা আর রাজুর কথা বলতেছেন? আমি কিছু বুঝতেছি না। আর আপনারা কোন দিন কোন গ্যাংয়ের কথা বলতেছেন? আমি কিছু বুঝতেছি না। আর আমি এতদিন কই ছিলাম সেটা আমি জানি না। আমি শুধু জানি আমার 1.5 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আর আপনারা এইসব কথা বইলেন না প্লিজ। আপনারা এখান থেকে যান। আর আমার এগুলো শুনলে মাথা ব্যথা করে। আর আমার নাম কোনো প্রিন্স না, আমার নাম জিহাদ। আপনি আমাদের আপনি করে বললেন কেন? আর আপনার নাম জিহাদ মানে আপনি অ্যাক্সিডেন্ট করেছিলেন কবে? প্লিজ আমাকে বিরক্ত করবেন না। তখনই রিমি আসলো কতগুলো আইসক্রিম নিয়ে, আর লাবু আর বাকিদের উদ্দেশ্যে বলল, আপনারা কারা? আর আমার স্বামীকে বিরক্ত করছেন কেন? আপনার স্বামী মানে? এটা আমাদের প্রিন্স ভাই। আপনার স্বামী হয় কিভাবে? না, ও প্রিন্স না, ও আমার স্বামী জিহাদ। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি ওনাদের এই কথা বলেছি। আমি প্রিন্স নামে কাউকে চিনি না, কিন্তু কেউ বিশ্বাসই করে না। ভাই আপনি আমাদের চিনতে পারছেন না কেন? আপনার কি হয়েছে? আপনাদের কোথাও ভুল হচ্ছে, ও আপনাদের কোনো ভাই না। না, আমাদের ভাইকে আমি চিনব না তা কি করে হয়? আমি বললাম তো, ও আপনাদের প্রিন্স ভাই না, ও আমার স্বামী জিহাদ। আর একই চেহারার মানুষ অনেক থাকতে পারে না? প্রিন্সের মতো মানুষ দুনিয়াতে অনেক থাকতে পারে। জিহাদ, তুমি এখন বাসায় চলো। রিমি প্রিন্সকে টানতে টানতে বাসায় নিয়ে গেল। আর ওইদিকে লাবু আর সাগর সব লোক ঢাকায় প্রিন্সের বাসায় গিয়ে দেখে রানা, রাজু আর নাবিলা, নেহা সবাই বসে বসে টিভি দেখতেছে। লাবু আর সাগর গিয়ে রানা আর রাজুর কাছে বলল, ভাই আজকে একটা আজব ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কোনো সমস্যা? ভাই আজকে প্রিন্স ভাইকে দেখেছি। এটা শুনে রানা, রাজু আর নাবিলা, নেহা বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। মানে? হ্যাঁ ভাই, প্রিন্স ভাইকে দেখেছি একটা পার্কে, কিন্তু প্রিন্স ভাই আমাদের চিনতেছে না। আরও বলছে ওনার নাম নাকি জিহাদ। মানে তোরা প্রিন্সকে কি করে দেখবি? কি প্রিন্সকে তো আমরা... রানার কিছু বলবে তার আগেই চুপ হয়ে গেল। কি হলো? কি বলতে চাইছিলেন ভাই? প্রিন্স ভাইকে আমরা বলে থেমে গেলেন। কিছু না। তোরা ওখানে কি হয়েছে পুরো ঘটনা খুলে বল। লাবু আর সাগর সব খুলে বলল। ওটা প্রিন্স না, ওটা প্রিন্সের মতো অন্য কোনো ছেলে। আর প্রিন্স তো অনেক আগে মারা গেছে গুন্ডাদের হাতে। আর তাছাড়া মরা মানুষ কিভাবে ফেরত আসবে? ওইটা অন্য কেউ হতে পারে না ভাই, ওটা আমাদের এই প্রিন্স ভাই। আমরা শিওর, কারণ ভাইকে আমরা ঠিক মতোই চিনি। ওটাই আমাদের ভাই। তোদের বললাম না প্রিন্স মরে গেছে। আর তাছাড়া প্রিন্সের মতো অনেক মানুষ আছে, ওটা প্রিন্স নাও হতে পারে, প্রিন্সের মতো অন্য কেউ। তোরা এখন বাইরে যা, কাজ কর। ওকে ভাই। আমার জানি কেমন মনে হচ্ছে প্রিন্স এখনো বেঁচে আছে, প্রিন্স মারা যায়নি। আমারও তাই মনে হচ্ছে নাবিলা। তোমরা কি পাগল হয়েছো নাকি? প্রিন্স কিভাবে বেঁচে থাকবে? প্রিন্সকে নিজের হাতে মারলে ও আবার কিভাবে বেঁচে থাকবে? তারপরেও আমার কেমন যেন লাগতাছে, প্রিন্স আর রাহাত দুজনেই বেঁচে আছে। আরে ওরা বেঁচে নেই। এতদিনে মনে হয় ওদের হাড্ডিগুলো শুধু কবরে পড়ে আছে। এখন বেবি চলো একটু রুমে যাব, তোমার সাথে রোমান্স করতে মন চাইছে। বেবি চলো। ওরা তো চলে গেল, আমাদের মধ্যে কি? তার বলতে চলো। নেহা আর রাজু অন্য রুমে চলে গেল। আর এদিকে রিমি প্রিন্সকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় আসার পর, আচ্ছা, ওই লোকগুলো আমাকে প্রিন্স বলে ডাকতেছিল কেন? ওগুলো ভেবে লাভ নেই।
ওগুলো নিয়ে ভাবা বন্ধ করো আর এই নাও আইসক্রিম খাও। হুম। প্রিন্স আর রিমি আইসক্রিম খাচ্ছে। আইসক্রিম খাওয়ার ফাঁকে ফাঁকে প্রিন্স বারবার রিমির দিকে তাকাচ্ছে। বারবার আমার দিকে কি তাকাচ্ছ কেন? তোমার ঠোঁটে আইসক্রিম লেগে আছে, ওগুলো মুছে ফেলো। কেন? তোমাকে এই অবস্থায় দেখে আমি নিজেকে কন্ট্রোলে রাখতে পারতেছি না। কেন, কি হয়েছে? আমি এত কিছু জানি না, ওগুলো মুছে ফেলো। তুমি মুছে দাও না। আমি কেন মুছে দিব? কারণ তুমি আমার পর, তাই মুছে দিবে। না, আমি মুছে দিব না, তুমি মুছে ফেলো। না দিলে এমনিই থাকবে, মুছে লাগবে না। আচ্ছা, মুছে দিতেছি। প্রিন্স রিমির ঠোঁটে লেগে থাকা আইসক্রিমটুকু আঙুল দিয়ে মুছে দিতে যাবে, তার ঠিক আগেই রিমি নিজের দুই ঠোঁট এক করে চেপে ধরল এবং কিছুক্ষণ পর ছেড়ে দিল। এটা কি হলো? আমি আরেকটু হলে তো মরেই যেতাম। কেন, ভালো লাগে না বুঝি? মেয়েটার হাসিটা ভীষণ সুন্দর, যে কারো মন কেড়ে নেওয়ার মতো। কিন্তু প্রিন্সকে থামিয়ে দিয়ে রিমি বলল, এখন আর কথা নয়, চলো খাবার খেয়ে নিই। হুম। রিমি কিছু খাবার নিয়ে এলো। সে খাবারগুলো পাশে নিয়ে বসলো এবং নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। আর প্রিন্স এক দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে রইল। আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখো? কিছু না তো। সত্যি করে বলো, তুমি এখানে কি দেখতেছো? না হলে খবর আছে। আসলে তোমার উপর আমার কেমন যেন একটা অদ্ভুত মায়া কাজ করতেছে। এটা শোনার পর রিমি খুশি হলো। তার মানে তুমি আমাকে ভালোবাসো? জানি না আমি। আসলে রিমির ওপর প্রিন্স কেমন জানি দুর্বল হয়ে পড়েছে। তার মনে হচ্ছে সে রিমিকে ভালোবেসে ফেলেছে। জানি না, আর খাবো না। আচ্ছা, এবার আমাকে খাইয়ে দাও। আমি কেন তোমাকে খাইয়ে দিব? কারণ আমি তোমাকে খাইয়ে দিছি, এখন তুমিও আমাকে খাইয়ে দিবে। না, আমি খাইয়ে দিতে পারবো না, তুমি নিজে হাতে খাও। কি বললাম? পারবে না মানে? তোমাকে অবশ্যই পারতে হবে। তাড়াতাড়ি খাইয়ে দাও বলছি, না হলে তখনের মতো করব। আচ্ছা, দিতেছি, দাঁড়াও। দাও। প্রিন্স রিমিকে খাইয়ে দিতে লাগলো। খাবার খাওয়া শেষ হলে রিমি বলল, চলো এবার কিছুক্ষণ টিভি দেখি। চলো। প্রিন্স আর রিমি টিভি দেখতেছে। টিভি দেখতে দেখতে রাত হয়ে গেল। চলো এবার খাবার খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। চলো। প্রিন্স আর রিমি খাবার খাচ্ছে। খাবার খাওয়া শেষ করতে রিমি বলল, তুমি রুমে যাও, আমি আসতেছি। ওকে। প্রিন্স রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রিমি এলো এবং তার বুকের ওপর শুয়ে পড়ল। এ কি, তুমি এখন আমার বুকের উপর শুয়ে পড়লে কেন? কেন? আমার জিনিস আমি শুব, তাতে তোমার কি? তোমার জিনিস মানে? আমার জিনিস। একবার চুপ করে শুয়ে থাকো, আর কোনো কথা বলবা না। প্রিন্স ঘুমিয়ে পড়ল। এভাবেই 3টি মাস কেটে গেল। এই 3-4 মাসে রিমি সারাক্ষণ তার খেয়াল রাখতো। রিমির ছোটোখাটো সব পাগলামি প্রিন্সের খুব ভালো লাগতো। সে এখন রিমিকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। 3-4 মাস পরের এক রাতে রিমি এসে বলল, অনেক দিন হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না, চলো না কোথা থেকে ঘুরে আসি। কই যাবে ঘুরতে? সিলেট গেলে কেমন হয়? মন্দ না। কবে যাবে? কালকে সকালে। ওকে, ঠিক আছে। এখন সব কিছু রেডি করে ফেলতে হবে। প্রিন্স আর রিমি সব কিছু গুছিয়ে নিল। পরদিন তারা সিলেটের উদ্দেশ্যে রওনা দিল এবং সেখানে পৌঁছে একটি হোটেলে উঠল। হোটেলে ওঠার পর প্রিন্স রিমিকে বলল, চলো না কোনো পাহাড়ি জায়গায় ঘুরে আসি। না, ওই দিকে গেলে আমার ভয় লাগে। তোমার আবার কিসের ভয়? আমি আছি না তোমার সাথে, চলো। চলো। প্রিন্স আর রিমি একটা গাড়িতে উঠল। ড্রাইভার, গাড়ি কিন্তু সাবধানে চালাবা। এত ভয় পাও কেন তুমি? ভয় আমাকে নিয়ে নয়, তোমাকে নিয়ে পাইতেছি। তোমার যদি কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়। কি হবে? মরে যাব আমি? তুমি একদম মরার কথা বলবে না। তুমি মরে গেলে আমার কি হবে? পাগলি, সরি, আমি তো মজা করছি। আর কখনো এমন মজা করবা না। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই জায়গাটা কত সুন্দর। অনেক সুন্দর। আমার না কি মন চাইতেছে জানো? কি? এখানে সারা জীবন থেকে যেতে। এখানে খুব ভালো লাগে।
তাহলে কয়েকটা জীবজন্তুকে ডাক দেই তোমার সাথে থাকার জন্য। হুম, ডাক দাও। আমি ভয় পাই না জীবজন্তুদের। তাই নাকি? তাহলে চলো, ওখানে ওই জায়গায় অনেক ভয়ানক জীবজন্তু আছে, চলো। না না, যাব না, আমার ভয় করে। তুমি তো একটু আগেই বলছো জীবজন্তুদের ভয় পাও না, এখন কি হলো? হাওয়া ফুস। আচ্ছা বাদ দাও, আমরা এখানে কয়দিন থাকবো? 4-5 দিন থেকে চলে যাব। ও, হুম। প্রিন্স আর রিমি কথা বলছিল, হঠাৎ তাদের গাড়িটা একটা ছোট খাদে পড়ে গেল। রিমি প্রিন্স বলে চিৎকার করে উঠল। প্রিন্স তৎক্ষণাৎ রিমিকে শক্ত করে জড়িয়ে ধরল। খাদে পড়ার কারণে গাড়িটা উল্টে গেল। প্রিন্স দেখলো তার শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু রিমির তেমন কিছু হয়নি, শুধু কপালটা সামান্য ফেটে গেছে, কারণ প্রিন্স তাকে খুব শক্ত করে আগলে রেখেছিল। প্রিন্সের চোখ দুটো আস্তে আস্তে বুজে আসতে লাগলো। সে দেখলো রিমি অঝরে কাঁদছে। এরপর প্রিন্স জ্ঞান হারিয়ে ফেলল। প্রিন্স যখন জ্ঞান ফিরে পেল, দেখলো সে একটা হাসপাতালের বেডে শুয়ে আছে, আর রিমি তাকে জড়িয়ে ধরে পাশেই শুয়ে আছে। সে মেয়েটাকে আস্তে করে ধাক্কা দিয়ে ডাকলো, তাতে রিমির ঘুম ভেঙে গেল এবং সে জেগে উঠল। এই মেয়ে, কে তুমি? আর আমাকে জড়িয়ে ধরছো কেন? জিহাদ, তুমি আমাকে না চেনার ভান করতেছো কেন? কে জিহাদ? তুমি কি আমার সাথে মজা করতেছো? আপনি কে যে আপনার সাথেই আমি মজা করব? আর কে জিহাদ? আমার নাম প্রিন্স, আমি কোনো জিহাদ না। জিহাদ, তোমার স্মৃতিশক্তি ফিরে আসছে? আমি বললাম না আমি কোনো জিহাদ না, আমার নাম প্রিন্স। আর আমার স্মৃতিশক্তি নষ্ট হয়েছে কবে? আমি জানি তোমার নাম প্রিন্স, কিন্তু তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়েছিল। কবে? আমার তো কিছুই মনে পড়তেছে না। আমি তোমাকে সব কিছু বলতেছি শুরু থেকে। আমি যখন তোমার নাম শুনছি তখন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি তোমার কাজগুলোর জন্য। তুমি মানুষকে সাহায্য করো, এতিম বাচ্চাদের আর অভাবীদের পাশে দাঁড়াও। অনেক গাড়িতে তুমি যেভাবে শাস্তি দিতে, সেই গল্পগুলো শুনলে আমার খুব ভালো লাগতো। তোমার সেই মহানুভবতার কথা শুনেই আমি তোমার প্রেমে পড়ে যাই। আমি তোমাকে কখনো সামনাসামনি দেখিনি, তবু তোমাকে ভালোবাসতাম, কারণ মানুষের জন্য তোমার উদারতা আর দয়াশীলতা ছিল ঠিক আমার মনের মতো। সেদিন যখন তোমাকে প্রথম টিভিতে দেখলাম, তোমাকে দেখার পর আমি সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে যাই। কখনো ভাবিনি যে আমি তোমাকে আমার করে পাবো। একদিন রাতে আমি ঢাকা থেকে ফিরছিলাম হাসপাতালের গাড়ি নিয়ে। একটা জঙ্গলের রাস্তা দিয়ে আসার সময় হঠাৎ রাস্তার পাশে তোমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। তোমাকে সামনাসামনি দেখে একদিকে যেমন খুশি হয়েছিলাম, অন্যদিকে তোমার অবস্থা দেখে কলিজা ফেটে যাচ্ছিল। তোমার শরীর থেকে রক্ত ঝরছিল আর বুকে ছিল গুলির দাগ, কিন্তু শ্বাস প্রশ্বাস তখনও চলছিল। আমি দ্রুত তোমাকে গাড়িতে তুলি এবং নিজের হাতে তোমার শরীর থেকে গুলি বের করে চিকিৎসা শুরু করি, কিন্তু তুমি কোমায় চলে গেলে। আমি তোমাকে আমার বাসায় নিয়ে আসি এবং চাকরি ছেড়ে দিয়ে দিনরাত তোমার সেবা করতে শুরু করি। সবার কাছে তোমাকে আমার স্বামী বলে পরিচয় দিই। এভাবেই দীর্ঘ 1.5 বছর কেটে গেল। 1.5 বছর পর তোমার জ্ঞান ফিরল, তুমি সব কিছু ভুলে গিয়েছিলে। তাই তোমার কাছে নিজেকে তোমার বউ হিসেবে পরিচয় দিয়েছিলাম। তারপর রিমি সব খুলে বলল। আপনারা এগুলো জানেন নিশ্চয়ই। ওই দিন অ্যাক্সিডেন্টের পর তোমার জ্ঞান ফিরে না 2 দিন হলো। 2 দিন তোমার সাথে কথা বলতে পারিনি, তাই আমার মনে হয়েছিল যেন আমি তোমার সাথে 2 বছর ধরে কথা বলি না। এই 2 দিনে অনেক কান্না করি। তোমার এখন স্মৃতিশক্তি ফিরে এসেছে, তুমি এখন আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? প্রিন্স রিমির দিকে তাকিয়ে দেখলো মেয়েটা অনেক কান্না করছে। কান্না করতে করতে সে নিজের চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে। তোমার ভালোবাসা যদি সত্যি হয়, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। সত্যি আমাকে ছেড়ে যাবে না? আমার সাথে থাকবে? আমিও যখন তোমাকে ভালোবাসি তাহলে তোমার সাথেই থাকবো। তুমি আমাকে ভালোবাসো? অনেক ভালোবাসি। রিমি প্রিন্সকে জড়িয়ে ধরে কান্না করে দিল। আরে পাগলি, কান্না করতেছো কেন? আরে পাগলি, আমি কখনো ছেড়ে যাব না তোমাকে, কারণ তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো, আর আমিও তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি ওই নাবিলার মতো বেঈমান নয়, তুমি খুব ভালো। নাবিলাকে
আমি আগেও অনেকবার এই নাম তোমার মুখে শুনেছি। কে নাবিলা? নাবিলা হলো একটা শয়তান। ওরা আমার সাথে বেইমানি করছে। কারা বেইমানি করেছে? আর তুমি এত বড় একজন লোক, ওই দিন কি হয়েছিল? তোমার শরীরে গুলি লাগলো কিভাবে? আর তুমি রাস্তায় পড়েছিলে কেন? ওই বেইমানদের জন্য। তুমি কাদের কথা বলতেছো? আর বেইমান কারা, একটু খুলে বলো। আচ্ছা শোনো, আবির রিমিকে সব কিছু খুলে পড়ল, যেগুলো আপনারা প্রথম সিজনে শুনেছেন। তারপর নাবিলা, রাহাত, নেহা আর প্রিন্স এই চারজনের দিনগুলো বেশ ভালোই কাটছিল। তাদের ভালোবাসা পূর্ণতা পেতে যাচ্ছিল এবং দুই যুগলের বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ এক কালো মেঘ ঘনিয়ে আসে। অভির বাবার ভাই বিদেশ থেকে ফিরে এসে অত্যন্ত সুকৌশলে নাবিলার আসল বাবাকে খুন করে ফেলে। এরপর অভির বাবা নিজের চেহারা বদলে নাবিলার বাবার রূপ ধারণ করে। সে অত্যন্ত সাবধানে এই কাজগুলো করে যাতে প্রিন্স কিছুই টের না পায়। এরপর সে নাবিলাকে ভুল বোঝায় যে নেহা আসলে অভির বোন আর নাবিলা তার মামাতো বোন। এমনকি সে নাবিলাকে বিশ্বাস করায় যে তাদের আপনজনদের খুনি আসলে প্রিন্স নিজেই। একদিন নাবিলার সেই নকল বাবা নাবিলা ও নেহাকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, তোর মা নেহার আব্বু হলো অভির বাবা, মানে তুমি এসব কি বলতেছো? আর অভি তোর মামাতো ভাই, আমার ভাগ্নে, যাকে প্রিন্স তোর সামনে মারছে। কিন্তু বাবা, তুমি তো আগেই বলছো অভির বাবা শুধু তোমার বিজনেস পার্টনার ছিল। হ্যাঁ মামা, তুমি তো আমাকে বলেছিলে আমার বাবা মা নাকি আমার জন্মের পর অ্যাক্সিডেন্টে মারা গেছে। তোদের সব মিথ্যা বলছি, একটাই কারণ ছিল যেটা তোর নেহার বাবা জানে। আর তোর বাবা ছবি এতদিন কেন দেখায়নি? তোর বাবা আমাকে নিষেধ করেছিল। কথাটা হলো যে অভি তোর মামাতো ভাই, সেগুলোর কারণও তোর মামা জানে। কিন্তু মামা, এমন কি কারণ হতে পারে? আব্বু, প্রিন্স তো নাকি ওর বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। প্রিন্স মিথ্যা বলছে। প্রিন্স আরও শক্তিশালী ডন হওয়ার কারণে। আর প্রিন্সের ব্যাপারে তোর মামা আর তোর মামাতো ভাই অনেক কুকীর্তি জানতো, তাই ওনাদের হত্যা করে ফেলে। কিন্তু বাবা, প্রিন্স তো অনেক ভালো, গরিবের জন্য অনেক কিছু করেছে। প্রিন্স কুকীর্তি করেছে কখনো সেটা আমার বিশ্বাস হয় না। মানুষ ভালো রূপ সামনে থাকলেও খারাপ রূপ সামনে কখনো আসে না। আরও নানান কথা বলে নাবিলা আর নেহাকে বোঝাইছে। আমি যাকে ভালোবাসছি সে এত খারাপ কখনো ভাবি নাই, যে আমার সাথে ভালো মুখ নিয়ে সামনে ঘোরাঘুরি করে, পেছনে অন্য কিছুও করে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে খুন করে ফেলবো, আমার মামার মৃত্যুর প্রতিশোধ নিব। প্রিন্সকে এত সহজে মারা যাবে না। তার জন্য আমাদের একটা প্ল্যান আছে, যার মাধ্যমে আমরা প্রিন্সকে মেরে আমাদের ভাইয়ের প্রতিশোধ নিতে পারবো। কি প্ল্যান বাবা, যার মাধ্যমে আমি আমার মামা আর মামাতো ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো? প্রিন্সের দুই ডান হাত রানা আর রাজুকে আমরা কিনে ফেলবো। কিন্তু কিভাবে বাবা? ওই দুটো তো প্রিন্সের বাচ্চার বিশ্বস্ত লোক। বিশ্বস্ত হইছে তো কি হইছে, আমার কাছে একটা প্ল্যান আছে, যেটার মাধ্যমে ওই রানা আর রাজুকে আমাদের হাতে নিয়ে আসতে পারবো। কিন্তু কিভাবে? তোদের দুজনকে, রাজু আর রানাকে ভালোবাসতে হবে। মানে? তোরা রানাকে আর রাজুকে ভালোবাসবি, ওদেরকে আমার দলে নিয়ে আসবি। তাতে প্রিন্সকে আর রাহাতকে মারতে আরো সহজ হবে। রাহাতকে কেন মারতে হবে? কারণ ও প্রিন্সের খুব কাছের রূপ। নিশ্চয়ই প্রিন্সকে মারতে হলে ওকে মারতে হবে, না হলে ও প্রিন্সের মারার ব্যাপারটা জেনে ফেলতে পারে। আর তাছাড়া রাহাতকে মারলে ওদের মারার ব্যাপারটা অ্যাক্সিডেন্ট হিসেবে চালাতে সহজ হবে। আমি আমার বাবা ও ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আরও প্রিন্সের মতো জানোয়ারকে মারতে সব কিছু করব। তাহলে সব প্ল্যান মতেই করবি তোরা, যাতে করে প্রিন্স আর কেউ জানতে না পারে। তার প্ল্যান অনুযায়ী এই গোডাউনে নিয়ে আসবি।
আর এখানে প্রিন্সের শেষ দিন হবে। নাবিলা আর নেহা তারপর রানা আর রাজুকে তাদের দলে নিয়ে ফেলে। রানা আর রাজু প্রিন্সের সব সম্পত্তি পাওয়ার জন্য, আর নাবিলা আর নেহার জন্য ওরা প্রিন্সের সাথে বেইমানি করে, কিন্তু এগুলা প্রিন্স কিছুই জানতো না। একদিন নাবিলা আর নেহা প্রিন্সের কাছে এসে বলল, প্রিন্স চলো একটা জায়গায় যাব। কই যাবে? সেটা সারপ্রাইজ, কিন্তু সেখানে তোমার কোনো লোকদের নিয়ে যেতে পারবে না। কেন? কারণ ওইখানে তোমাদের একটা স্পেশাল জিনিস আছে। কি স্পেশাল জিনিস? সেটা ওখানে গেলেই বুঝবে। আর লোক নিতে চাইলে শুধু রাজু আর রানাকে নিতে পারবে, আমাদের সাথে তোমার সেফটির জন্য। ওকে জানু। এখন তাড়াতাড়ি রেডি হয়ে নাও, জানো তোমাদের দুজনের জন্য অনেক বড় গিফট পাবে ওখানে গেলেই। তাই নাকি? কি গিফট দিবে? সেটা ওখানে গেলেই দেখতে পারবে। ওকে জানু। প্রিন্স আর রাহাতকে নাবিলা, নেহা, রাজু আর রানা মিলে একটা গোডাউনে নিয়ে আসলো। এই পুরাতন গোডাউনে কেন আনছো আমাদের? এখানে তোমাদের দুজনকে একটা স্পেশাল গিফট দিব। এখানে আবার কি স্পেশাল গিফট এই পুরনো গোডাউনে? ভেতরে গেলেই দেখতে পারবে, ভেতরে চলো। হুম। ওরা 6 জন মিলে গুদামের ভেতরে ঢুকছিল। নাবিলা আর নেহা সবার সামনে, আর রানা ও রাজু ছিল সবার পেছনে। ঠিক তখনই প্রিন্স আর রাহাত গুদামের ভেতর পা রাখলো। তখনই পেছন থেকে রানা আর রাজু আচমকা তাদের পিঠে ধারালো ছুরি বসিয়ে দিল। যন্ত্রণায় নীল হয়ে প্রিন্স পেছনে তাকিয়ে দেখলো রানা আর রাজু ঐচাসিক হাসিতে মেতেছে। সামনে তাকিয়ে দেখলো নাবিলার বাবা আর নেহাও বিদ্রুপের হাসি হাসছে। প্রিন্সের বুঝতে আর বাকি রইল না যে নাবিলা আর তার সঙ্গীরা মিলে তাদের দুজনকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছে। নিজের শরীর থেকে রক্ত ঝরছে দেখেও প্রিন্স সেদিকে পাত্তা দিল না। সে গিয়ে রক্তাক্ত রাহাতকে শক্ত করে জড়িয়ে ধরল। দোস্ত, তোর কিচ্ছু হবে না, আমি তোকে বাঁচাবো দোস্ত। কেমন গিফট দিলাম মিস্টার প্রিন্স? নাবিলা, তুমি আমাকে? হ্যাঁ, আমি তোমায় মারার জন্য এখানে আনছি। কিন্তু কেন? তুমি না আমাকে ভালোবাসতে? যে আমার মামা আর মামাতো ভাইকে হত্যা করেছে। মানে? তুই একদম নেকা সাজবি না। তোর কুকীর্তির সম্বন্ধে মামা জেনে যায়, তাই তুই মামাকে হত্যা করছস। বাবা আমাদের সব বলেছে, তাই তোকে মারার জন্য আমরা তোর রানা আর রাজুকে আমাদের দলে নেই। ভাই, নাবিলের ওপর আমি প্রেমে পড়ে যাই, আর রাজু নেহার ওপর। আর তুমি মরে গেলে আমি আর রাজু হয়ে যাব এই দেশের ডন, আর নাবিলা আর নেহা আমাদের হয়ে যাবে, আর তোমার সব সম্পত্তি আমাদের হয়ে যাবে। আমি আর রাজু হয়ে যাব ডন, আর তোর সব কিছু আমি পাবো। তোদেরকে আমি ছাড়বো না। তুই আমার সাথে বেইমানি করছস। রাখ তোর বেইমানি। তুই আমার মামাকে মারছিস, তোর জন্য এতটুকুই কম। নাবিলা, আমি তোমার মামাকে মারি নাই, আর অভি তোমার মামা তো ভাই না। এগুলো সব বানানো মিথ্যা কথা। তোমার বাবা মিথ্যা বলছে। নাবিলা, এত কথা না বলে দুজনকে মেরে দে তোরা। ওকে বাবা। নাবিলা, আমার কথা তো শোনো। আমি প্রিন্স আর কিছু বলবে তার আগেই নাবিলা তার উপর গুলি করে দিল, আর নেহা রাহাতকে। তোরা এবার যা, আমি সব সামলে নেব। ওরা চলে গেল। নাবিলার নকল বাবা প্রিন্সের সামনে এসে বলল, নাবিলার বাবাকে আমি মেরেছি, আর আমি নাবিলাদের বাবা সেজে ওদেরকে বল বুঝিয়েছি। এত কিছু হয়ে গেল, কিন্তু ওরা কিছুই জানতে পারবে না। তোদের দুজনকে গুন্ডা মেরেছে বলে চালিয়ে দেব। এখন মরতে প্রস্তুত হ। তো গুড বাই প্রিন্স। এটা বলে নাবিলার নকল বাবা আমাকে আরো 2টা গুলি করলো, আর রাহাতকে 2টা গুলি করলো। তারপর আমাদের গাড়িতে তুললো। আর কি করলো তা আমার মনে নাই। আচ্ছা, আমাকে যেখানে পড়ে থাকতে দেখছো ওখানে রাহাতকে পাওনি? রাহাতকে তো চিনি না, কিন্তু তোমাকে ছাড়া ওইখানে আর কাউকেই পাই নাই। ওই আশেপাশে তো আর কেউ ছিল না। তাহলে রাহাত গেল কই? ওদেরকে আমি ছাড়বো না। ওরা আমার বন্ধুকে মেরেছে,
আর আমার সাথে বেইমানি করছে। আমি ওদের সবাইকে খুন করে ফেলবো। সবার আগে আমি মারবো ওই নাবিলার নকল বাবা আর রানা রাজুকে। কিন্তু তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় ওদের মারতে গিয়ে? রিমি, তুমি নিশ্চয়ই ভালো করেই জানো আমি কে। আর তাছাড়া আমি এগুলো বাসায় গিয়ে প্ল্যান করব। এখন বাসায় চলো। চলো। প্রিন্স আর রিমি হাসপাতাল থেকে বের হতেই সামনে এক লোককে দেখে প্রিন্স থমকে গেল। লোকটার চারপাশে অনেক মানুষ আর সাথে একটি মেয়ে। ছেলেটিকে দেখে প্রিন্স একই সাথে যেমন অবাক হলো তেমনই ভীষণ খুশি হলো। সেই ছেলেটি আর কেউ নয়, রাহাত। রাহাত প্রিন্সকে দেখে সে দৌড়ে এসে প্রিন্সকে জড়িয়ে ধরলো। যে রাহাতকে সে রক্তাক্ত অবস্থায় শেষবার দেখেছিল, সেই রাহাত আজ জীবিত এবং সুস্থ। বিষয়টা আনন্দের থাকলেও প্রিন্সের মনে একটি বড় প্রশ্ন জাগলো, রাহাত কিভাবে বেঁচে ফিরলো? দোস্ত, তুই বেঁচে আসস? হ্যাঁ, কিন্তু তুই বেঁচে গেলি কিভাবে? দোস্ত, অনেক লম্বা কথা। বেঁচে আসস, এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? হ্যাঁ, ওই বেইমানগুলোকে আমি কি করি দেখবি। আচ্ছা, এগুলোকে আর এই লোক আর ওই মেয়েটাকে, আর তুই বেঁচে আছিস কিভাবে? সবগুলো বলতেছি, আগে গাড়িতে উঠ। এই মেয়েটা কি? সব বলতেছি, গাড়িতে ওঠ। প্রিন্স, রাহাত, রিমি ওই মেয়েটা একটা গাড়িতে উঠলো আর অন্য সব লোক অন্য গাড়িতে উঠছে। এবার বল, এই লোকগুলো কে আর এই মেয়েটাকে, আর তুই বেঁচে আছিস কিভাবে? সব বলতেছি, শোন। ওই দিন আমাকে আর তোকে আলাদা আলাদা জায়গায় ফেলে দেয় নাবিলা নকল বাবা। আমাকে ফেলে দেওয়ার পর ওখান থেকে এই মেয়ে সিলেটের লেডি কুইন মাফিয়া ওই দিক দিয়ে যাইতেছিল। তখনও আমাকে দেখে রাস্তায় পড়ে থাকতে, তারপর ফারিয়া আমাকে দেখে নাকি প্রেমে পড়ে যায়। ফারিয়া আমার দিকে তাকিয়ে দেখে আমার গা থেকে রক্ত ধরছে, কিন্তু আমার শ্বাস চলতেছে। তাই ফারিয়া আমাকে তাড়াতাড়ি তার গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে গেলে ডাক্তার সব গুলি বের করে ফেলে। তারপর ডাক্তার বলে আমি নাকি কোমায় চলে যাই। তারপর ফারিয়া আমাকে ওর নিজের বাসায় সিলেটে নিয়ে আসে। সব সময় আমার সেবা যত্ন করতো, আমার খেয়াল রাখতো। 1 বছর পরে আমি কোমা থেকে ফিরলাম। তখন ফারিয়া আমাকে সব বলে আমাকে কোথায় পাইছে, কিভাবে ওর বাসায় নিয়ে গেল। আরও বলল ও নাকি আমাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসে, আর ফারিয়া নাকি সিলেটের লেডি কুইন। তারপর ফারিয়া আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা, তুমি এভাবে এখানে পড়েছিলে কেন? ওদের আমি ছাড়বো না। তুমি কাদের কথা বলছো, আর কারা বেঈমান? ওদেরকে আমি ছাড়বো না, ওরা আমার সাথে আর প্রিন্সের সাথে বেইমানি করেছে। প্রিন্স ভাইয়া অনেক ভালো লোক ছিল। আচ্ছা, তুমি ওদের থেকে প্রতিশোধ নেবে প্রিন্স ভাইয়াকে মারার জন্য? আমি অবশ্যই এর প্রতিশোধ নেব। আমি ওদের সবাইকে শেষ করে দেব। ওরা অনেক ভয়ানক, কারণ প্রিন্স ভাইয়ের সব লোক ওদের কাছে আছে, ওদের কথাই চলে। ওদেরকে শেষ করতে হলে তোমাকে প্রথমে মাফিয়া হতে হবে, তারপর প্রিন্স ভাইয়ের সব লোককে ডেকে প্রিন্স ভাইয়ের সাথে কি হয়েছে সব খুলে বলবা, প্রতিশোধ নিতে পারবে। আগে তোমাকে একজন বড় মাফিয়া ডন হতে হবে। মাফিয়া হতে হবে? কিন্তু কিভাবে? হ্যাঁ, মাফিয়া হতে হবে। আমি তোমাকে একজন বড় মাফিয়া বানাবো, কারণ আমি একজন মাফিয়া। মানে তুমি একজন মেয়ে আর তুমি মাফিয়া হবে কিভাবে? মেয়েরা মাফিয়া হয় নাকি? হ্যাঁ, মেয়েরা মাফিয়া হয়। আমি এখানকার লেডি কুইন, একজন বড় মাফিয়া। আমি তোমাকে বানাবো বড় মাফিয়া, আর তোমার প্রতিশোধ নিতে সাহায্য করব। সত্যি আমাকে সাহায্য করবে আমাকে ওই বেঈমানগুলোকে মারতে? অবশ্যই করব। আমি আমার ভালোবাসার মানুষকে সাহায্য করব না তো কাকে করব? তোমার ভালোবাসার মানুষ মানে? মানে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ওদিন দেখে তোমার উপর ক্রাশ খাইছি। তোমাদের মেয়েদের ভালোবাসা জানা আছে, হয় হলে স্বার্থপরের মতো চলে যাও, না হলে বেইমানি করো। আর এই যে আমার সাথে আর প্রিন্সের সাথে বেইমানি করছে, ওদেরকে আমি বেইমানির ফল দেব। তুমি কি আমাকে তাদের মতো মনে করো নাকি? না। আচ্ছা, এখন বলো ওদের থেকে প্রতিশোধ নিতে আমার কি কি করতে হবে? তুমি সুস্থ হও, তারপর বলবো। ওকে। তারপর ফারিয়া আমাকে প্রতিদিন নিজের হাতে খাবার খাইয়ে দিত।
আমার সময় মতো সেবা করতো। আমি সুস্থ হওয়ার পর আমাকে প্রতিদিন ফাইট আর বন্দুক চালানো, সব ধরনের বন্দুক আর বিভিন্ন জিনিসের ব্যবহার শেখালো। প্রতিদিন ফারিয়া আমার খেয়াল রাখতো আর সেবা করতো, আর আমাকে মারামারি সব ধরনের ট্রেনিং দিত। আমি কয়েক মাসের মধ্যে একজন ভয়ঙ্কর মস্তান হয়ে গেলাম। আর এই কয়েক মাসের মধ্যে আমি ফারিয়াকে ভালোবেসে ফেলি। আমি আর ফারিয়া তারপর বিয়ে করি। আর আমি রানা আর রাজু সম্বন্ধে অনেক তথ্য সংগ্রহ করি। ওই দিন নাবিলার নকল বাবা আমাদের মারার পর তোর থেকে অনেক টাকা নিছে। তারপর নাবিলার বাবা সব জিনিস নিছে সামলায়, আর নাবিলা আর নেহাকে কিছু বুঝতে দেয় না। আর নাবিলা আর নেহাকে রানা আর রাজু বিয়ে করে। ওরা তোর আমার ব্যাপারটা গুন্ডারা মেরে ফেলেছে বলে চালিয়ে দেয়, কিন্তু তোর লোকের একটা নিয়ে একটু সন্দেহ আছে। রানা রাজু এখন ডন হয়ে চলাফেরা করে, সাথে নাবিলা নেহা এরাও বড় ডনের মতো চলে তোর ক্ষমতা আর টাকা দিয়ে। কিন্তু ওরা তোর আসল মূল টাকাগুলো নিতে পারেনি, কারণ ওগুলো তোর মোবাইলে আছে, যেই মোবাইলে বিভিন্ন লক করা পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত। তাই ওরা তোর হাজার হাজার কোটি টাকা নিতে পারছে না। তাই তোর বাসায় শুধু যেই টাকাগুলো আছে তা দিয়েই তারা চলতেছে। রানা রাজু এখন নিজেকে ডন হিসেবে পরিচয় দেয় আর মানুষকে অনেক অত্যাচার করে। রানা আর রাজু, নাবিলা আর নেহা তোর সেই মোবাইলে থাকা টাকাগুলো পাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আমি একজন বড় মাফিয়া ডন হওয়ার পর আমি তোকে মারার প্রতিশোধ নেব, তাই আমি একটা প্ল্যান করতেছি। কিন্তু তার আগে আমার একটা কাজ পরে পরশু যশোর আসি, আর এখানে এসে আজকে তোর সাথে দেখা হয়। আমি কখনো ভাবি নাই তোকে দ্বিতীয়বার এখানে দেখব, কিন্তু তোকে জীবিত দেখলাম, আজকে অনেক খুশি লাগতেছে। আমিও কখনো ভাবি নাই তোকে আবারও দেখব, কিন্তু আল্লাহর রহমতে দুইজন বেঁচে গেলাম। তা আমাদের ভাবিটা কিন্তু অনেক কিউট হয়েছে। তা ভাবি, আমার ভাইটাকে সব সময় দেখে রাখবেন তো? প্রিন্স ভাইয়া, আপনার কথা অনেক শুনেছি ভাইয়া, আমি কিন্তু কখনো দেখি নাই। এই তো আজকে দেখলে। ভাইয়া। আচ্ছা, তুই কিভাবে বেসিক্যালি আর এই মেয়েটাকে তোর সাথে? এটা তোর ভাবি। মানে ভাবি মানে? প্রিন্স রাহাতকে সব খুলে বলল, তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা। দোস্ত, রিমি ভাবি তোকে বাঁচাইছে, না হলে মনে হয় তোকে দেখতে পেতাম না। তোকেও তো ফারিয়া ভাবি না বাঁচাইলে আর দেখতে পেতাম না। আমি তো মনে করছি তুই ওই দিনই মারা গেছোস, কিন্তু তুই বড় একজন ডন হয়ে ফিরে আসলি। হয়েছি, কিন্তু তোর মতো বড় ডন এখনো হয় নাই। হয়ে যাবি। এখন থেকে এই দেশে দুইজন মাফিয়ার নাম থাকবে, ওরা হলো রাহাত আর প্রিন্স। আচ্ছা দোস্ত, ওরা এই হাজার হাজার কোটি টাকা তোর মোবাইল থেকে নিতে পারে নাই কেন? কারণ ওই মোবাইল আমি ছাড়া কেউ খুলতে পারবে না, আর ওই টাকা নিতেও পারবে না, সে যত বড় হ্যাকারই হোক না কেন। ও থ্যাঙ্কস ভাবি, আমার বন্ধুকে এত ভালোবাসার কারণে আর ওকে বাঁচানোর জন্য। আপনার জন্য আমি আমার বন্ধুকে দেখতে পারছি। এটা তো কিছু না, ভালোবাসার মানুষকে বাঁচিয়েছি, এটার জন্য থ্যাঙ্কস দেওয়ার কোনো দরকার নেই। ওর জন্য আমার জানও দিতে পারি। আমাদের আবারও দুই বন্ধুর জীবনে সুখ চলে আসছে। কিন্তু তোরা বিয়ে করবি কবে? একটা কাজ বাকি আছে, সেটা শেষ করে বিয়ে করব। কি কাজ বাকি আছে? বেঈমানদের শাস্তি দেওয়া। আমারও একই কাজ এখনো বাকি আছে। ওদের শাস্তি দেওয়ার জন্য আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান? আগে লাবু আর সাগর সহ আমার সব লোকদের যশোরে ডাকি। রিমি, তোমার ফোনটা দাও তো। প্রিন্স মোবাইলটা নিয়ে লাবুকে কল দিল। হ্যালো লাবু, কেমন আছোস? প্রিন্স ভাই, ভাই আপনি কই? ভাই আপনি কই আছেন? বাহ, ভাইকে এত সহজেই চিনে গেলি? ভাই আপনি আমাদের কলিজা, আমাদের বড় ভাই, আপনাকে চিনব না তা কেমনে করে হয়? আর ওই দিন ভাই। লাবুকে প্রিন্স থামিয়ে দিয়ে বলল, আমি সব জানি। শোন, এখন যশোরে চলে আয়, আমার সব লোক নিয়ে আয়, আর রানা, রাজু, নাবিলার, নেহা কেউ যেন জানতে না পারে। কেন ভাই? ও সব বলবো, এখানে চলে আয়। কিন্তু আমি তোদের সাথে কথা বলছি, আমি কই আর আমার সাথে তোরা কোথায় দেখা করবি, ওরা চারজন কোনোভাবেই যেন জানতে না পারে। ওকে ভাই। সাবধানে, যেভাবে বলছি এভাবে আসবি। ওকে ভাই, আমি তাড়াতাড়ি আসতেছি।
প্রিন্স কল কেটে দিয়ে সবাইকে বলল, এখন বাসায় চল, লাবু সব লোকদের নিয়ে চলে আসবে এখানে। এখানে তোর বাসা কই? তোর ভাবির বাসা, আর আমার বউয়ের বাসা মানেই তো আমার বাসা। এখন চল। হুম। প্রিন্স, রাহাত, রিমি আর ফারিহা আর রাহাতের সব লোক বাসায় চলে গেল। বাসায় এসে রাহাত, প্রিন্স, ফারিয়া আর রিমি কথা বলতেছে। রিমি আর ফারিয়া একে অপরের বোনের মতো হয়ে গেছে। ফারিয়া রিমিকে বোন বলে মনে করে ফেলেছে, আর রিমিও ফারিয়াকে বোন বানিয়ে ফেলছে। দুজনের মধ্যে ভালো মিল হয়ে গেছে। কিছুক্ষণ পর রিমি বলল, আপনারা থাকেন, আমরা দুজনে খাবার বানিয়ে আনি। চল আপু। চলো আপু, আপনারা থাকেন, আমরা যাই। ভালো করে রান্না কইরো, রান্না করতে গিয়ে আবার ময়দা বানিয়ে ফেলো না। আমরা ভালো করে রান্না করতে পারি। ভালো করে করতে হবে, যাতে আমরা ভালো করে খেতে পারি। এমনভাবে রান্না করব সারাদিন খেতে থাকবে আর হাত চাটবে। থাক, এমন করে রান্না করতে হবে না। তা আমরা কি রান্নার কাজে সাহায্য করতে পারি? দরকার নেই, আমরা দুই বোনই পারবো রান্না করতে। তাই নাকি? ফারিয়া রিমি রান্না করতে চলে গেল। প্রিন্স আর রাহাত কথা বলতেছে। বাইরে তখনই তার হেলিকপ্টার আর অনেক গাড়ির আওয়াজ শুনতে পেল। দুজনে বাইরে গিয়ে দেখে দুইটা হেলিকপ্টার, আরও অনেকগুলো গাড়িসহ লাবু, সাগর আর প্রিন্সের অনেক লোক আসছে। লাবু আর সাগর প্রিন্সকে দেখে দৌড়ে কাছে আসলো। প্রিন্সের দুই হাতে দুইজনে দুইটি চুমু দিয়ে বলল, ভাই, আপনি এতদিন কোথায় ছিলেন? সব বলবো, আগে বল তোরা খাবার দাবার ঠিকমতো খাইছিস কিনা? ভাই, আমরা খাবার খেয়ে আসছি। তাহলে আমি খাবার খেয়ে নিই, তোরা ওয়েট কর, সব বলবো। ওকে ভাই। প্রিন্স, রাহাত, রিমি আর ফারিয়া খাবার খেয়ে নিল। খাবার খাওয়ার শেষে রিমি আর ফারিহা ভিতরে গল্প করছে। প্রিন্স আর রাহাত বাইরে আসছে। তাদের বাইরে আসতে দেখে রাহাতের সব লোক আর প্রিন্সের সব লোক দাঁড়িয়ে গেছে। লাবু তাদের দুজনের কাছে এসে দুইটা চেয়ার দিল তাদেরকে বসতে। প্রিন্স আর রাহাত চেয়ারে বসলো। ভাই বলেন, আপনি এতদিন কই ছিলেন? আর রাহাত ভাই কই ছিলেন? আপনাদের নাকি গুন্ডারা মেরে ফেলেছে, রানা আর রাজু ভাই বলল। আর রানা নাবিলাকে আর রাজুকে বিয়ে করলো। আমি তো কিছুই বুঝতেছি না। সব বলতেছি, তোরা শোন। তারপর প্রিন্স আর রাহাতের সাথে কি ঘটনা ঘটেছে সব খুলে বলল। এগুলো শুনে প্রিন্সের সব লোক আর রাহাতের সব লোক রেগে ফায়ার রাজু, নাবিলা, নেহা আর নাবিলার নকল বাবার উপর। ভাই, আমি ওদেরকে ছাড়বো না, আমি ওদেরকে এক্ষুনি খুন করে ফেলবো। তোদেরকে কিচ্ছু করতে হবে না, সব আমি করব, সব প্ল্যান করছি। আচ্ছা ভাই, ওই নাবিলার নকল বাবাকে সবার আগে মারবেন, সাথে ওই রানার বাচ্চা আর রাজুর বাচ্চাকেও। ওদেরকে আমরা আজকের থেকে আর ভাই ডাকবো না, কারণ ওরা যে থালাতে খায় সে থালায় নষ্ট করে। ওদের বাঁচতে দেবেন না, সাথে নাবিলাকেও। নেহার বেইমানির ফল বুঝিয়ে দেবেন ভাই। সব দিব, সবগুলারে কঠিন শাস্তি দিব। আপনাকে আর রাহাত ভাইকে আমরা অনেক খুঁজেছি, কারণ আমাদের ওদের বানানো কথাগুলো বিশ্বাস হয় নাই। তো আমি আর সাগর সব লোক মিলে রানা আর রাজুকে না জানিয়ে পাগলের মতো আপনাকে সব জায়গায় খুঁজেছি। তো এই দিন আগে আপনাকে আমরা খুঁজে পাই, কিন্তু আপনার স্মৃতিশক্তি না থাকায় আপনি আমাদের চিনতে পারেন নাই। আচ্ছা ভাই, আমাদের দুই ভাবি কই যারা আমাদের ভাইদের বাঁচিয়েছে? ওরা ভিতরে কথা বলতেছে। ও ভাই, ভাবি আপনাকে অনেক ভালোবাসে। তা রাহাত ভাই তো প্রিন্স ভাইয়ের মতো ডন হয়ে গেছেন। এখন এই দেশে দুইজন রাজা থাকবে, সেটা হলো ছদ্মবেশী মাফিয়া কিং প্রিন্স এবং রাহাত। এই দুজন চালাবে এই দেশ। ভাই, আপনারা চলে যাওয়ার পর রানা আর রাজু ইতিমখানায় তেমন টাকা দিত না, আর মানুষের উপর অত্যাচার করতো। আপনার মোবাইলে যে টাকাগুলো ছিল তা বের করার জন্য ওরা অনেক চেষ্টা করে, কিন্তু পারেনি। ওরা সবসময় ডনগিরি করত। এখন ওদের ডনগিরি শেষ, এখন আমাদের ভাই চলে এসেছে। ওদের এখন কঠিন ব্যবস্থা করব আমি, আর নাবিলার নকল বাবাকেও। ভাই, এই নেন আপনার ফোন। তোরা আমার ফোন নিয়ে আসছোস? হ্যাঁ ভাই, ওরা না জানার মতো নিয়ে আসছি। প্রিন্স তার ফোনটা হাতে নিয়ে দেখে
খোলার অনেকবার চেষ্টা করছিল, কিন্তু মোবাইলের লক খুলতে পারে নাই। প্রিন্স ফোনটা নিয়ে লক খুলল, তারপর নাবিলাকে কল দিল। ওইদিকে নাবিলা ফোনের স্ক্রিনে প্রিন্সের নম্বর দেখে কল দেখে একটু অবাক হলো। যে মোবাইল এখনও কেউ খুলতে পারে নাই, সে মোবাইল থেকে কল কিভাবে আসবে? নাবিলা একটু ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করলো। কেমন আছেন বেঈমান নাবিলা? প্রিন্স, এত সহজে চিনে গেলেন? অসাধারণ মেধা আছে দেখি আপনার, সাথে বেইমানি করার মেধাও আছে। প্রিন্স, তুমি বেঁচে আছো? কেন? বেঈমানরা আমাকে মারলো আর আমি মারা গেলাম? কি মনে করলেন মিস নাবিলা? আর হ্যাঁ, আমি শুধু বেঁচে আছি না, সাথে রাহাতও বেঁচে আছে। কি? এত অবাক হইতেছেন কেন? আপনারা কি মনে করছেন আমাকে আর আমার বন্ধুকে মেরে শান্তিতে থাকবেন? আমাদের সব সম্পদ নিয়ে সুখী থাকবেন? আপনাদের বেইমানির ফল আমি আনতেছি, একটু ওয়েট করেন। বাই বাই। আপনি আমি কিভাবে বেঁচে গেলাম আর রাত কিভাবে বেঁচে গেল সেটা ভাবেন, আর আমি এখানে আপনাদের জন্য উপহার আনতেছি। বাই বাই। দোস্ত, এবার নাবিলা আর নেহা আমাদের বেঁচে থাকা নিয়ে ভাবতে লাগবে। তুই কিভাবে তোর মোবাইল ফেরত পেলি আর ওদের অবস্থা কি হবে তা নিয়ে ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে। এখন রানা রাজুকে কল দিব, তারপর প্ল্যান স্টার্ট করব। প্রিন্স রানাকে কল দিল। ওইদিকে রানাও অবাক হলো। একটা বন্ধ নাম্বার, সেটা থেকে কে কল দেবে? আর মোবাইল বাসায়, তাহলে মোবাইল কে ধরলো আর কলটা দিল কে? রানা মনে মনে ভাবতেছে আর ফোনটা রিসিভ করলো। হ্যালো, কেমন আছেন? কেমন কাজ চলতেছে আমার টাকা পয়সা দিয়ে? প্রিন্স? আমি প্রিন্স না, আমার নাম আবির আহমেদ প্রিন্স। কেন, তুই চিনতে পারিস নাই? আপনি বেঁচে আছেন? ওই শালা, ঠিকভাবে কথা বল, এমনি তোতলাবি না। আর তুই কি মনে করছিস প্রিন্সের সাথে বেইমানি করে প্রিন্সকে এত সহজে মেরে ফেলতে পারবি? আপনি বেঁচে আছেন কেমনে? কেন, তোদের মতো বেইমান স্বার্থপররা আমাকে মেরে ফেলতে পারবি? আরে, তুই যে টিমে কাজ করস ওই টিমের ক্যাপ্টেন আমি। তোর থেকে প্রিন্স আরও পাকা খেলোয়াড়। আমার সাথে পাঙ্গা দেওয়া কোনো কাঁচা খেলোয়াড়ের কাজ না। তুই যে থালায় খাইতি সেইটা তুই নিজেই ফুটা করে ফেললি, প্রিন্সের সাথে বেইমানি করলি। প্রিন্স জানোস তো বেইমানদের সাথে কি করে? এখন ওই সময়ের জন্য তোরা 5 জন অপেক্ষা কর, আমি আমার কাজ করতেছি। আবির ফোনটা কেটে দিল। এবার তোরা সবাই আমার প্ল্যান শোন। বলেন ভাই। বল। প্রিন্স তার আবার সব প্ল্যান বলল। দোস্ত, এটা জ্যাক্স প্ল্যান। এখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এখন তোর লোকদের কাজে লেগে যেতে বল। রাহাত তার লোকদের কাজে লেগে যেতে বলল। রাহাতের সব লোক কাজে লেগে গেল। প্রিন্স আর রাহাত বাসার ভিতরে গেল। তোমরা থাকো, আমরা আসতেছি। কই যাবে? বেঈমানগুলোকে শেষ করতে হবে। সাবধানে যেও, যেন কোনো ক্ষতি না হয়। বেবি, এমন কোনো লোক হয় না যে আমাদের ক্ষতি করবে। আচ্ছা, সাবধানে থাকিও। তোমরা থাকো, আমরা আসি। এখানে অনেক গার্ড আছে, তোমাদের পুরো সুরক্ষিত রাখবে, বুঝছো? বাই বাই, আমরা আসি, সাবধানে থাকিও। প্রিন্স রিমির কপালে একটা ভালোবাসার স্পর্শ দিল আর রাহাত ফারিয়ার কপালে। প্রিন্স আর রাহাত হেলিকপ্টারে করেই ঢাকায় চলে আসে। ঢাকায় এসে লাবু আর সাগরকে প্রিন্স তার প্ল্যান মতো কাজে লাগিয়ে দেয়। রাত 10টার দিকে রানা, রাজু আর নাবিলা, নেহা নাবিলার বাবা দ্বিতীয়বারের মতো প্রিন্সকে আর রাহাতকে মারার জন্য আসছে। তারা এসে দেখে তাদের লোকগুলো কথা মতো প্রিন্স আর রাহাতকে ওরা বেঁধে রেখেছে। ওরা প্রিন্সকে যখন মারতে আসবে তখনই পেছন থেকে 2 জন লোক বলতেছে, কিরে, ওদের মারবি আর আমাদেরকে মারবি না? নাবিলা, নেহা, রাজু আর নাবিলার নকল বাবা পেছনে ফিরে দেখে আরও একজন প্রিন্স আর রাহাত। কিরে, ওদের মারবি আর আমাদের মারবি না? নাবিলা, নেহা, রানা, রাজু আর নকল বাবা দরজার দিকে তাকিয়ে দেখে এখানে একই রকম প্রিন্স আর রাহাত। ওরা 5 জনে কনফিউশন পড়ে গেল, কে আসল রাহাত আর কে আসল প্রিন্স। কি রে, কনফিউজে পড়ে গেলি মনে হয়? আসল প্রিন্স আর রাহাতকে না চিনতে পারায়? আচ্ছা,
তোদের চিনিয়ে দিতেছি কে আসল প্রিন্স আর কে আসল রাহাত। এই তোরা সবাই এদের পরিচয় দিয়ে দে। প্রিন্সের কথা শুনে ওখানে যে 6জন লোক প্রিন্স আর রাহাত সেজেছে তারা তাদের নিজেদের মুখোশ খুলে ফেলল। রানা, রাজু, নাবিলা, নেহা আর নাবিলার নকল বাবা সহজেই লোকগুলোকে চিনে ফেলল, কারণ লোকগুলো হলো লাবু, সাগর আর প্রিন্সের লোক। কিরে এখন বুঝলি কে আসল প্রিন্স আর রাহাত? শুধু চিনতে পারি নাই, এখন তোদের শেষ দিনও ধার্য করে আসছি। ওরাই এটা বলে বন্দুক বের করবে, তার আগেই আবির আর রাহাত লাথি মেরে সব বন্দুক ফেলে দিল। তারপর বন্দুকগুলো হাতে নিয়ে বলল, আমাদের লোকদের সামনে আমাদের দুজনকে মারতে চাস? তোদের সাহস তো কম না। ওরা নিশ্চুপ, ওরা ভাবতেছে রাহাত নরম লোক, ও কিভাবে ফাইট শিখলো। কিরে কি ভাবতেছোস? রাহাত কিভাবে ফাইট শিখলো? আরে রাহাত এখন আমার মতো একজন মাফিয়া, ও লোক সংখ্যা এখন আমার মতো, আর আমাদের দুজনের লোক দেখবি এখন। ওই কই রে তোরা, সবাই বের হ। প্রিন্স আর রাহাতের সব লোক বেরিয়ে আসলো। ওরা এসে সবাইকে ঘিরে ফেললো। এতে করে একটা গোডাউনে তাদের লোকে ভরে গেল। মাঝখানে একটু ফাঁকা আছে। ওরা 5 জনই চিন্তিত হয়ে গেল। ওইদিকে যারা আসছে ওরা কি প্রিন্সের লোক নাকি? আর ওরা প্রিন্সের সাথে কি করে? কিরে তোদের হাওয়া শেষ নাকি? কিছুই বুঝতেছিস না? আচ্ছা তোদের সব বলতেছি। আমি রাহাতের লোকদের বলছিলাম তোদের কাছে গিয়ে বলতে প্রিন্স আর রাহাতকে ওরা কিডন্যাপ করেছে, আর তোদের 5 জনকে এখানে নিয়ে আসতে। তোরা রাহাতের লোকের কথায় এখানে চলে আসছোস, আর এখানে এসে কি হইতেছে তা তো দেখতেই পারতেছোস। আমি নিজেই আমার লোককে প্রিন্স আর রাহাত সাজিয়ে দিয়েছি, তোরা আমার প্ল্যান মতো এখানে চলে আসছোস। কি আমাদের সাথে বেইমানি করা হয়েছে? বেইমানদের সাথে তো বেইমানি করাই উচিত। রানা, রাজু প্রিন্সের পায়ের উপর পড়ে গেল। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন। বেইমানদের কখনো প্রিন্স মাফ করে না। প্রিন্স বেইমানদের কি অবস্থা করে তা তো জানোসই। ভাই আমাদের ভুল হয়ে গেছে, আমরা আর কখনো বেমানি করব না ভাই। ভাই আমাদের মারবেন না ভাই। ওঠ, তোদের ব্যবস্থা পরে হবে, আগে ওই নকলের বাচ্চারে ধরি। প্রিন্স নাবিলার নকল বাবাকে উদ্দেশ্য করে বলল, কি আমার বাবা নকল মানে? হ্যাঁ, ওটা তোমার আসল বাবা নয়। কিরে তুই সব বলবি নাকি এটা দিয়ে উড়িয়ে দিব? বলতেছি ভাই, বলতেছি। নাবিলার নকল বাবা সব খুলে বলল যে সে নাবিলার নকল বাবা, নাবিলার আসল বাবাকে মেরেছে সে। সব খুলে বলল। কি তাহলে তুই আমার বাবাকে মারছোস? তোকে আমি ছাড়বো না। নাবিলা অভির চাচা মানে নাবিলার নকল বাবা সেজে থাকা লোককে কলার ধরে কান্না করে বলল, মিস নাবিলা, ওটা আমার শিকার, ওগুলো আমি দেখে নিব। লাবু, এই 3টারে রুমে ঢোকা। ওকে ভাই। ভাই আমাদের মাফ করে দেন, আমাদের ভুল হয়েছে। চুপ, বেঈমানদের কোনো মাফ নাই। লাবু নিয়ে যা, তোরা সবাই এই 2টাকে নিয়ে যা, আমি আসছি। লাবু আর কতগুলো লোক মিলে অভির চাচা রানা, রাজুকে একটা রুমে নিয়ে গেল। নাবিলা আর নেহা বসে কান্না করতেছে। তোরা সবাই এই 2টাকে নিয়ে যা, আমি আসছি। দোস্ত চল, ওগুলোর শিক্ষা দিয়ে আসি। চল। প্রিন্স আর রাহাত রুমে ঢুকে সব লোকগুলোকে বাইরে পাঠিয়ে দিল। প্রিন্স একটা লম্বা ছুরি নিয়ে রানার দিকে গেল আর রাহাত রাজুর দিকে। ওরা 2 জন চিৎকার দিতেছে, ভাই আমাকে মাফ করে দিন ভাই, ভাই মাফ করে দিন। প্রিন্স আর রাহাত ওদের কথায় কান না দিয়ে প্রিন্স রানার হাত পা 4টা কেটে ফেলল আর রাহাত রাজুর হাত পা কেটে ফেলল। তারপর তারা একটু বসলো আর ওরা 2 জন ছটফট করতেছে। আর এইদিকে অভির চাচা এদের কষ্ট দেখে জ্ঞান হারিয়ে ফেলছে। প্রিন্স আর রাহাত 2 জন কিছুক্ষণ পর উঠে আবার ওদের 2 জনকে ছুরি দিয়ে আঘাত করে। এভাবে ওদের ওপর নির্যাতন করার পর প্রিন্স আর রাহাত লাস্টে রানা আর রাজুর গলা কেটে মেরে ফেলে। তারপর অভির চাচার জ্ঞান ফেরায়। অভির চাচা জ্ঞান ফিরতে তাদের 2 জনের পায়ে ধরে বলে,
ভাই মাফ করে দেন, আপনাদের দুজনের পায়ে দৌড়ি। ভাই আমি আর কখনো বাংলাদেশ আসবো না। ভাই এবারের মতন মাফ করে দেন। মাফ? এই নে মাফ। প্রিন্স আর রাহাত এটা বলে অভির চাচার হাত দুটো কেটে ফেলে, তারপর ওকে আরও শাস্তি দিয়ে মেরে ফেলে। ওদের তিনজনকে মেরে এই রুম থেকে বের হয়ে নাবিলা আর নেহার কাছে যায়। প্রিন্স, যা হওয়ার হয়েছে এগুলো ভুলে যাও প্লিজ। এখন নতুন করে শুরু করি। আসলে আমি ওই লোকটাকে বিশ্বাস করে ফেলি, তোমার ওপর ঘৃণা জমে যায়, তাই এগুলো করি। সরি প্লিজ, সরি। আমিও সরি রাহাত। চলো আগে সব ভুলে এখন নতুন করে শুরু করি। তোমাদের আবার ক্ষমা? তোমরা কখনো ক্ষমার যোগ্য না। আর তাছাড়া এখন আমাদের জন্য ওয়েট করছে আমরা যাদের সাথে সারা জীবন একসাথে থাকবো। আর তাছাড়া প্রিন্স বেমানদের কখনো বাঁচিয়ে রাখে না। সো গুড বাই। প্রিন্স আর রাহাত নাবিলা আর নেহাকে গুলি করে মেরে ফেলে। তারপর রিমি আর ফারিয়াদের কাছে চলে যায়। তাদের দেখে রিমি আর ফারিয়া, কি বাবু, কাজ শেষ নাকি? হ্যাঁ জান, সব বেইমানদের শুইয়ে দিছি। এখন চলো আমাদের সাথে। কই যাব আমরা? আমার নিজের বাসায়। এখন চলো। প্রিন্স রাহাত রিমি আর ফারিয়াকে নিয়ে তার নিজের বাসায় চলে আসে। অনেকদিন পরে নিজেদের বাসায় আসলো, কেমন কেমন জানি লাগতেছে। বাসাটা বেশি গুছিয়ে নেই। চলো বাসাটা একটু গুছিয়ে ফেলি। আরে এত তাড়া কিসের? এখানে অনেক লোক আছে, ওরা বাসা গুছিয়ে ফেলবে। তুমি আগে আমাকে গুছিয়ে ফেলো। তাই তো করবো মিস্টার। তাহলে রুমে চলো, সেখানে সারা জীবনের জন্য তোমার জীবনে আমাকে গুছিয়ে নিবে। হুম। প্রিন্স আর রিমি রুমে চলে আসলো, আর ওইদিকে রাহাত আর ফারিয়া অন্য রুমে চলে গেল। এবার বলো, আমাকে কি সারা জীবন ভালোবাসবে আর সারা জীবন তোমার হৃদয়ে রাখবে আর আমার জীবনটা সব সময় গুছিয়ে রাখবে? আমি তো সব সময়ই রাখতে চাই, যদি সে অধিকার তুমি দাও। হুম, তা তো দিবই। কয়েকদিনের মধ্যে বিয়ে করে ফেলবো, আর সব দায়িত্ব তোমার। হুম, আমি সব পালন করব। তাহলে এখন একটু দায়িত্ব পালন করো। তার বলতে সারা জীবনই পালন করব। সত্যি একসাথে থাকবো, কখনো আলাদা হব না। মনে থাকে যেন। প্রিন্স এটা বলে রিমিকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে অটুট থাকুক প্রিন্স আর রিমির ভালোবাসা, আর রাহাত আর ফারিয়ার ভালোবাসা। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে নিজেদের মতামত অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাদেরকে মোটিভেশন করবে আর পরবর্তী গল্প তৈরিতে আগ্রহ করবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।